নিখোঁজ হওয়া সংক্রান্তে গত 18 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টরে কাশবনের ভেতরে অজ্ঞাতনামা এক মহিলার লাশ পাওয়া যায়। পরে সেই অজ্ঞাতনামা লাশের তদন্তের সূত্র ধরে ক্যান্টনমেন্ট থানায় যে জিডিটা হয়েছিল সেই যোগসূত্র হিসেবে এই অজ্ঞাতনামা মহিলার লাশ শনাক্ত করা হয় এবং একটা ক্লুলেস হত্যাকাণ্ডের সুরাহা হয়। এই সুরাহা কাজে নেতৃত্ব দেন উত্তরা ডিভিশনের সম্মানিত ডিসি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম। আমি এ পর্যায়ে স্যারকে অনুরোধ করব এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তুলে ধরার জন্য। স্যার, জি ধন্যবাদ। সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই প্রেস ব্রিফিংয়ে। আজকের প্রেস ব্রিফিংটি হচ্ছে আপনার উত্তরা বিভাগের তুরাগ থানাধীন রাজুকের 17 নম্বর সেক্টরে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ প্রাপ্তি। এই লাশ সংক্রান্তে আমাদের একটি হত্যা মামলা রুজু। এটি একটি ক্লুলেস হত্যার ঘটনা। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে গত 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11:30টার দিকে আমরা জানতে পারি, সংবাদ পাই যে তুরাগ থানাধীন 17 নম্বর সেক্টরের 1 নম্বর রোড জি ব্লক, ওখানে খেলার মাঠের পাশে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। ইমিডিয়েটলি সংবাদটা জানতে পেরে আমি থানাকে সেখানে দ্রুত মুভ করতে পারি। সেখানে থানার ওসির নেতৃত্বে একটি টিম সাথে সাথেই চলে যায়। পাশাপাশি সেখানে আমাদের এসি সাদ্দাম হোসেন, যিনি উত্তরা জোনের এসি, এবং পরবর্তীতে আমি সহ আমরা ঊর্ধ্বতন অফিসার যারা ওখানে রয়েছে সকলেই যাই, ঘটনাস্থল পরিদর্শন করি। এই লাশে একজন মহিলার লাশ। অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে 35 থেকে 37। এই লাশের আমরা ছবি সংগ্রহ করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এবং এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা, এই মিসিং সংক্রান্তে কোনো জিডি আছে কিনা। এটাকে ফলো করে ওই দিনে রাতে 18 তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম, সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানিকদি থেকে মিসিং হয়েছে। তার জিডি নাম্বার হচ্ছে 932। জিডিটি রুজু হয়েছে 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। এই জিডির কপি আমরা সংগ্রহ করে এটার পেছনে আমরা তদন্ত অব্যাহত রাখি। পরের দিন 19 সেপ্টেম্বর এই একজন মহিলা নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিওএসএস এলাকার থেকে জানতে পারেন যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে, তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। তিনি তার ছেলে সুলতান আহমেদ সহ, এবং যিনি ভিকটিম যার এই লাশ পাওয়া গেছে নাম হচ্ছে বিথি আক্তার ওরফে বিলকিস। তার ছেলে, 2 ছেলের মা তিনি। বড় ছেলের নাম হচ্ছে যে সাকিবুল হোসেন ওরফে তানজিল, তার বয়স হবে 18, 10ম শ্রেণীর ছাত্র, বিএফ শাহিন কলেজে পড়ে। আরেকটি 7 বছরের ছেলে রয়েছে। তো এই মনোয়ারা বেগম, তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে
ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে, এই যে 17 নম্বর সেক্টরে। 17 নম্বর সেক্টরে এসে তখন তো ওখানে কিছু নেই, আগের দিন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী হসপিটালে। তিনি থানায় চলে যান, থানায় গিয়ে তিনি ওসি সাহেবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দাম হোসেনের সাথে দেখা করলে তার দেওয়া তিনি এই কিভাবে তার মেয়ে হারিয়ে গেছে, এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি, যে ছবি তাদেরকে দেখিয়েছি, এবং ছবির যে পোশাক রয়েছে, তার মাথায় হিজাব পরিহিত, তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল এবং তার যে কালো রঙের প্লাজো পরা ছিল, এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা। পরবর্তীতে তারা অন্যান্য সব কিছু বিষয় মিলিয়ে 3 জনে শনাক্ত করে যে এটি তাদের হারিয়ে যাওয়া মিসিং হওয়া মেয়ে বিলকিস। পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করে পরের দিন আমরা যে তার মা একটা তথ্য আমাদেরকে দেয় যে 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি তার মেয়ের জামাই এবং নাতিরা মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা, সেখানে 38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজব্যান্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজব্যান্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন? তখন তার যে মেয়ের হাজব্যান্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল, বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজব্যান্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরও 2-1 লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের নেবে, সেই কারণে আমি যাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেননি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করি, আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজব্যান্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা 20 তারিখ 12:50 দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে, তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তো তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সব কিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরও 3 জন লোক মিলে তার পরিচিত বন্ধুবান্ধব যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরও জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে, এবং পরিকল্পনা করে শেষ 14 সেপ্টেম্বর 2025 এই 17 নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে
তাকে সন্ধ্যা 7:30 থেকে 9:30-র মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে 9টা থেকে 9:30-র মধ্যে কাশবনের মধ্যে, ওখানে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই 4 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে, নাম হচ্ছে সম্রাট। সম্রাট থাকতো মূলত 12 নম্বর সেক্টর পল্লবী থানা এলাকায়, 12 নম্বর মিরপুর 12-তে, ওই কালাপানি এলাকায় লেন 6-এ সে থাকতো। তো তাকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই কাজে সহযোগিতা করেছে এবং সে তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরও 2 জন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল, আর একজন ওই সময় হত্যার সময় ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি 2 জনের নাম প্রকাশ করছি না। আমরা আমাদের অপারেশন অব্যাহত রয়েছে, আমরা আশা করি খুব দ্রুত বাকি 2 জনকেও আমরা গ্রেফতার করতে পারবো। আমি শেষ করে নিই। তো এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড এবং একেবারে ক্লুলেস ছিল। এবং আমরা এই ঘটনায় আমাদের তুরাগ থানায় একটা মামলা, হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার হলো 20-9-2025 খ্রিস্টাব্দ, ধারা হচ্ছে আপনার 302, 201, 34 পেনাল কোডে রুজু হয়েছে। মামলাটি রুজু করছে আমাদের একজন সাব ইন্সপেক্টর SI সাইফুল ইসলাম নামে। আমরা এই খুব দ্রুততম প্রায় 24 ঘন্টার মধ্যেই এইরকম একটি ক্লুলেস হত্যাকাণ্ডের আমরা রহস্য উন্মোচন করেছি, আসামিদের গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আলামত জব্দ করেছি। আমরা মনে করি এটি আমাদের উত্তরা বিভাগের প্রত্যেকটি বড় বড় অপরাধের কাজে আমাদের একটা টিম হিসেবে কাজ করি। আমার নেতৃত্বে টিমটি চলে এবং আমি প্রত্যেকটা ঘটনায় আমরা সকলে থানার অফিসারদের সহ, এসিদের সহ, এডিসি সহ আমরা একত্রে টিম ওয়ার্ক হিসেবে নিরলসভাবে কাজ করি। এবং এখানেও তাই হয়েছে। আমরা 3 দিন যখন লাস্টে পাওয়ার পর থেকে আমরা কোনো ধরনের স্পেস দেইনি, একদম টানা আমরা থানায় বসা ছিলাম, থানায় খেয়েছি, থানায় ঘুমিয়েছি, থেকে আমরা উদ্ধার করেছি। এবং একে যে আমাদের এসি সাদ্দাম খুব বড় কাজ করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো সে বেশি করেছে, আমাদের ওসি এবং সাব ইন্সপেক্টররা কাজ করেছে। আমি সেখানে অলওয়েজ সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, গাইড করেছি যাতে কোনো ধরনের এই ঘটনাটা এখন লুজ দিলে বা কোনো ধরনের সময় নিলে হয়তো এই হত্যাকাণ্ডটি রহস্য উন্মোচন করতে আমাদের জন্য কঠিন হবে। আমরা এটি একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে। আমরা প্রশ্ন থাকলে সেটা পরে নেব, আমাদের আরো কয়েকটি বিষয় রয়েছে। একটা শেষ করে যাবো আমার মনে হয়। এটি আমরা জিজ্ঞাসাবাদে আরেকটি তথ্য আপনাদের দেই। আমাদের 2 জন যে আসামি গ্রেপ্তার হয়েছে তারা 2 জনেই তা এই হত্যার সাথে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমাদের কাছে দিয়েছে এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছেও CRPC 164 ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে এবং সে কারণে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমরা আশা করি বিকালেই আমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি আমরা পেয়ে যাব। আমরা তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার হাজব্যান্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা এই প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে। এবং এই টাকার লোন তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 901 ঢাকা ক্যান্টনমেন্টের 901 সেন্ট্রাল 703 সেন্ট্রাল ওয়ার্কশপে সে মেকানিক হিসেবে কাজ করে। মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31 হাজার টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে, তার স্ত্রী এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না,
অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে, তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এইটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে, এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে, এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ এই 4 জন মানুষ, একজন সম্রাট আর 2 জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাকে হত্যা করলে যে সমাধান হবে, মানে এটা বাবুল কিভাবে বুঝলো, বিবেচনা করলো? এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। সে তো ধরেন লেম্যান্ড অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ। বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে। আমরা সেভাবে সে বলেছে যে আমাদের তার সাথে যে আমার তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে আদালতে চলে গেছে, পাঠিয়েছে। একরকম ভাড়াটি তা সে তাদেরকে বলেছে, এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হইতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্নভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা এই টাকায় কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। না, এই ধরনের কোনো ইয়ে না। না, সে তো আমরা তো ফোকাস করেছি যে সে যেহেতু নিজে স্বীকার করেছে, এবং সে ম্যাজিস্ট্রেটের কাছেও এই স্বীকারোক্তি দেওয়ার জন্য সে কনফেস করেছে, আমাদের কাছে সম্মত হয়েছে। তো সুতরাং এই পারিবারিক কলহের জের ধরে হয়তো তীব্রতাটা আরও বেশি হতে পারে তাদের মধ্যে। তো সেই কারণে আমরা ভিন্ন দিকে, যেহেতু সে নিজেকে জড়িয়ে স্বীকার করেছে, সুতরাং অন্য কোনো দিকে এই প্রসঙ্গ নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি। এই যে দাম্পত্য কলহ অনেক বছর ধরে, হয়তো সর্বশেষ তারা যেদিন মারা ফেলে ওইদিন পর্যন্ত তারা কি একসাথেই থাকতো নাকি এর আগে? একসাথেই থাকতো। তার শাশুড়ির কাছ থেকে আমরা আর একটা তথ্য পেয়েছি, সে কিছুটা মাদকাসক্তও ছিল, সবসময় মানে অবসেস থাকতো, মানে মাদকাসক্তও ছিল তার এই জামাই বাবুল। সেই সবও একটা তথ্য আমরা পেয়েছি। আমাদেরও তার কাছে চলাফেরায় মনে হয়েছে, এবং তার চেহারা শুরুর দিকে মনে হয়েছে ইট মে বি হতে পারে। তো আমরা যেহেতু হত্যা ঘটনার তদন্তটার মধ্যে প্রায়োরিটি দিয়েছি, অন্যদিকে আমরা আর অ্যাটেনশন দেইনি। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে বাবুল কি এক্ষেত্রে তার ওয়াইফের কাছ থেকে কোনো ইন্টারেস্ট পেয়েছে এরকম কোনো তন্ত্রে? আরেকটা বিষয় হচ্ছে যে ওরা স্বামী স্ত্রী চাইলে তো বাসার ভিতরে যে কোনো সময় হয়তো বা কৌশল অবলম্বন করে তাকে হত্যা করতে পারতো, কিন্তু সেটা বাইরে কেন? না, যেটা হলো যে সে যেটা স্বীকার করেছে আমরা ওদিকে ফোকাসটা করেছি। অনেক কিছু হয়তো হতে পারতো, এটা না হয়ে এটা হতে পারতো, এটা না হয়ে এটা, অল্টারনেটিভ মেবি মেনি অনেক হতে পারতো। তো সেদিকে যেহেতু সে নিজেই স্বীকার করেছে যে আমি এভাবে আমার স্ত্রীকে মেরেছি, কল্পনা করেছি, সুতরাং অন্যদিকে আর দৃষ্টি বা আমরা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন মনে করি। ধন্যবাদ। না, এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, বাবুল নিজে বলেছে না এই ধরনের কোনো বিষয় ছিল। না, এই ধরনের কোনো তথ্য নেই। আমরা যে সিডিএমএসে আমাদের পিসিপিআর যাচাই করেছি তারও এই ধরনের কোনো রেকর্ড আমরা পাইনি, এবং সে কারণেই হয়তো আমি শেষ করি, সে কারণেই হয়তো তারা স্বীকার করতে তাদের সহজ হয়েছে। আমাদের জিজ্ঞাসাবাদ করে টোটাল বিষয়টা সে স্বীকার করেছে। সে যদি পিসিপিআর থাকতো যে সে এরকম সিরিয়াল কিলার বা প্রফেশনাল কিলার যদি হতো, তাহলে হয়তো সে সহজে স্বীকার করতো না। তো ধন্যবাদ আপনাদের। আমরা এই পর্যায়ে আরেকটা বিষয়ে অবতারণা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন
রাজধানীর জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। তারই প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গত 20 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে প্রায় 12 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য এবং এই মাদক কেনাবেচায় জড়িত 40 জন সন্দিগ্ধ অপরাধীকে গ্রেফতার করেছে। সেই শ্বাসরুদ্ধকর অভিযানের বিস্তারিত তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ ইবনে মিজান, ডিসি তেজগাঁও বিভাগ। মিজান প্লিজ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমাদের যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, আপনারা সবাই জেনে থাকবেন যে এটি মোহাম্মদপুর থানার একটি বলা যায় যে আলোচিত একটি স্থান, যে স্থানে নিয়মিতভাবে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং মাদকের বিস্তারের জন্য এলাকাটি বেশ পরিচিত। তো এরই ধারাবাহিকতায় আমরা বিশেষ অভিযান নিয়মিতভাবে এখানে পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় আমার নেতৃত্বে প্রায় 120 জন আমাদের অফিসার ফোর্স, আমার এডিসি এসি সহ আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযানটি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমরা সেখানে পরিচালনা করি। এই পরিচালনার ফলে আমরা সেখান থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা, অস্ত্রের যোগানদাতা, ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা 40 জনকে সেখান থেকে আটক করি এবং সেখানে আলামত হিসেবে আমরা তাদের কাছ থেকে 8টি ককটেল উদ্ধার করি, যেটি পরবর্তীতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেটিকে ডিফিউজ করে। 2টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, 6টি সামুরাই, 5টি হেলমেট, 3টি ছুরি, 11টি চোরাই মোবাইল ফোন এবং 500 গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। তো আমাদের এই উদ্ধার অভিযানটি প্রায় ভোর রাত পর্যন্ত চলে। আমরা এই আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে সেখানে যে বিভিন্ন মাদক ব্যবসায়ী রয়েছে, বুনিয়া, সোহেল, পিচ্চি, রাজা কিংবা চুয়া, সেলিম, তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসেবে কাজ করে এরকম আমরা অপরাধী পেয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম উঠে আসছে। আমরা তাদের বিরুদ্ধেও আমরা গ্রেপ্তার অভিযান পরিচালিত করব। আমাদের এই মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে জেনেভা ক্যাম্পে যে বিভিন্ন সময় যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে সেটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে এবং আমরা বিশ্বাস করি যে আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে। এই যে যাদের গ্রেফতার করলেন তাদের গডফাদার কারা, তারা থেকে মাদক আনতে নিশ্চয়ই হেরোইন তো এখানে উৎপাদন করে না, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে রয়েছি। তারা আমাদের অনেক তথ্যই দিয়েছে যেগুলো আমাদের পরবর্তী অভিযানের স্বার্থে আমরা এখানে রিভিল করতে চাচ্ছি না। এই জেনেভা ক্যাম্প আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযান পরিচালনা করে, কিন্তু এই খনি, এই মাদক থেকে শুরু অস্ত্র থেকে শুরু করে এই খনি একটা কারখানা, আপনারা ভালো জানেন আর কি ভিতরে কি আছে, এটা শেষ হয় না। কিভাবে শেষটা কিনা আপনারা পারছেন না হচ্ছে সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি, একবার নির্মূল করা কিন্তু সম্ভব না। মাদক ব্যবসা বলেন, মাদক যারা সেবী, এদেরকে কিন্তু আমরা বিভিন্ন অভিযানের দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখি, কিন্তু নির্মূল করাটা আসলে আমার মনে হয় যে আগেও যেভাবে ঘটে নাই, আমরাও চেষ্টা করে যাচ্ছি। হয়তো এটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো পৌঁছে যাব, কিন্তু এটি আমরা নিয়ন্ত্রণ। বরাবরই দেখি যে এই যে 40 জন গ্রেফতার তারা একই মামলায় সারা হয়েছে, এই যে চোর পুলিশ খেলার জন্য মানে এই বিষয়গুলো মানে এটা সমস্যাটা কোথায়? দেখা যাচ্ছে আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন, র্যাব করতেছে, কিন্তু তারা 1 মাস 15 দিন বা কিছুদিন পরে আবারও
জেল থেকে ফিরে এসে একই অপরাধে জড়াচ্ছে। পুলিশ হচ্ছে ক্রিমিনাল জাস্টিসের একটি পার্ট। তো আমরা আমাদের অংশটুকু যেটি রয়েছে মামলা, আসামি গ্রেপ্তার, তদন্ত প্রক্রিয়া, এটি আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করি যেন কোনো ত্রুটি না হয়। তো বাকি যে অংশটুকু বললেন সেই অংশটুকুতে আমাদের কোনো হাত নেই, সেটি অন্য সংস্থা করে। তো আমার মনে হয় যে সেই প্রসঙ্গে আমাদের কোনো মন্তব্য না করাই সমীচীন হবে। লেদু হোসেন নামে একজনের নাম শোনা যাচ্ছে, যিনি বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন, আবার বিএনপির সাবেক এমপির বাসায় তিনি বিশেষ অভিযান পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে বেশ কিছু ক্রাইম রিলেটেড ঘটনার কথা আমরা শুনেছি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা বা কোনো অভিযান এরকম কোনো তথ্য আছে? না, আমাদের কাছে অভিযোগ যদি আসে তাহলে অবশ্যই সেটি আমরা আমলে নেব এবং সেখানে যার নামই থাকুক না কেন, সেটি লেদু হাসান হতে পারে কিংবা অন্য হাসান হতে পারে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একটা বিষয় সেটা হচ্ছে ঢাকার মেট্রোপলিটন এলাকা অন্যান্য জায়গায় উপস্থিত আছে, বা আমরা যদি পল্লবীতে বলি সেখানে থাকে, বা আপনাদের এই যে জুরিসডিকশনে যে সীমানা অন্য জেলার সাথে বা নদী পথ আছে, হয়তো বলতে পারেন যে এইগুলো কারণে এখানে অপরাধটা বেশি, কিন্তু এগুলো অন্যান্য জায়গায় আছে। সেই তুলনায় ঢাকা মহানগরীর মধ্যে মোহাম্মদপুর আদালতর এলাকায় খুবই বাজে অবস্থা, এই মাদক ব্যবসা, খুন খারাপি, এই বিষয়ে আপনাদের কি কোনো রিসার্চ আছে? আপনারা আপনি বিশেষ করে আপনার দায়িত্ব নেওয়ার পর থেকে যে কেন এই এলাকায় অপরাধগুলো বেশি হচ্ছে, একটা কোনো গবেষণা আছে? না, আমরা দায়িত্ব নেওয়ার পরে যেটি দেখেছি যে গত 5 আগস্ট পরবর্তী সময়ে যে অপরাধের একটি মানে চরম আকারে একটা বিস্ফোরণ ঘটেছিল আর কি। তো অপরাধীরা যারা বাইরে ছিল তারাও চলে এসেছিল এবং তারপরে অনেক অপরাধ সেখানে ঘটেছে। এরপরে আমরা কিন্তু লাগাতার এই মোহাম্মদপুর থানাতে গত 6-7 মাসে আমরা 3000-এর অধিক আসামিকে আইনের আওতায় এনেছি এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেক দিন যে সকল এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সে সকল এলাকা আমাদের পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গায় অভিযান পরিচালনা করবে এবং করে আসছে। এবং এর ফলে আপনি দেখে থাকবেন যে সকল এলাকায় একসময় শুনেছেন যে এই এলাকায় বেশি হয়, সেই এলাকায় কিন্তু এখন অপরাধ অনেকটা কমে গিয়েছে। তারা নতুন হয়তো তারা আমাদেরকে ফলো করে নতুন একটি জায়গা বেছে নিয়েছে, আমরা তখন সেই জায়গাতেও অ্যাটাক করেছি। এভাবে আমাদের কিন্তু থেমে নেই, আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করি যে আস্তে আস্তে হয়তো পরিস্থিতি আরো ভালো অবস্থায় আসবে। শহরে অধিকতর নিরাপত্তার জন্য যে আমরা বরাবরই প্রতি সরকারি আমরা শুনি যে সিসিটিভি বা এই বিষয়গুলো সেট আপ করা হয়, বা এই বিষয়ে যেরকম লাস্ট কার্বনে রেখেছিল যে উত্তরা, তো দেখা যাচ্ছে এটা ক্লুলেস, অনেক এটাকে খোঁজার জন্য ইনভেস্টিগেশনের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, কিন্তু কারা লাশটা ওখানে ফেলে গেল, কোন গাড়ি থেকে না গেল, তো প্রাথমিকভাবে কি সিসি ফুটেজ ঢাকা শহরের আপনাদের যে এলাকায় সেখানে এনশিওর করছে কি? না, আমাদের ডিএমপির পক্ষ থেকে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে সিসিটিভি ফুটেজের বিষয়টা যেখানে আসছে, আপনারা জানেন আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে প্রায় 600-র অধিক সিসি ক্যামেরা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের, যেগুলো আমাদের কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখান থেকে মনিটর করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বাড়িধারা এবং নিকেতন সোসাইটি এই অংশে এলওসিসি ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি নামে তাদের নিজস্ব উদ্যোগে প্রায় আরো 1200 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেগুলো সংশ্লিষ্ট এলাকাসমূহে নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশেই ভূমিকা রাখছে। এই মিলে সর্বসাকুল্যে 2000-এর অধিক সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের এই সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতাটা আর একটু বাড়ানোর জন্য। আশা করি ভবিষ্যতে পুরো ঢাকা শহরকে যদি আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি, এই যে অপরাধ নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের জটিল মিছিল নিয়ন্ত্রণ, এইসব কাজে আরো উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে দেখা গেল যে একজন গণমাধ্যম কর্মী এক জায়গায় গিয়েছিল মাদক নিয়ন্ত্রণের কিছু কাজ করার জন্য, যে যারা মাদক ব্যবসা করছে তাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে, এই ধরনের কিছু। পরবর্তী দেখা যাচ্ছে থানার ওসি কিন্তু তার বিরুদ্ধে কথা বলে যে সে একজন গণমাধ্যম কর্মী, সেখানে হয়তো কিছু টাকার জন্য হয়তো সেখানে গিয়েছিল, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই গণমাধ্যম কর্মীও কিন্তু আবার ওসির বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি তো তার কাছে প্রতিনিয়তই টাকা খায়, এবং তার জন্যই গত 3 দিন আগে হচ্ছে একটা ওসির বিরুদ্ধে একটা ঝাড়ু মিছিল বের হয়।
আসলে এই ব্যাপারটাকে আপনারা অবগত আছেন বা এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? এটা কোন এলাকা? নীলফামারী জেলার ডোমার উপজেলা। আচ্ছা, আমি একটা বিনীত বলতে চাই, এটা যেহেতু ঢাকা মহানগরী এলাকার বাইরে, এই সংক্রান্তের তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। নিরাপত্তার কথা বলছেন। এই সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে আমরা এই কথা নিরাপত্তার সাথে বলতে পারি, আমাদের কোনো সাংবাদিক ভাইরা যদি কোনো তথ্যের জন্য আমাদের নিকট বা আমাদের পুলিশের ঢাকা মহানগরের কোনো ইউনিটের কাছে চান, আমরা সর্বোত্তমভাবে সহায়তা করব। আপনাদেরকে ধন্যবাদ। মিজান ভাই, কালকে একটা বিষয় যেটা আপনারা পরশু আপনার জুরিডিকশনে মানে আপনার অধীনে যারা ছিল এই সেক্টরে শুরু করে আর দুজন তাদের প্রত্যাহারের বিষয় নিয়ে বেশ কিছু কথা এসে আপনার ঘটনা কি ছিল আপনার কাছে কেন প্রত্যাহার করা হলো? আচ্ছা, এটা একটু আমি উত্তর দেই। কিন্তু তার বিষয়ে না, আমি জানি বিষয়টা, যেহেতু ডিএমপির স্পোকসপারসন হিসেবে আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু পরিষ্কার করি। ঢাকা মহানগরীতে যত ইউনিটগুলো রয়েছে সেগুলো থানা, ফাঁড়ি বা ডিভিশন যেখানে হোক না কেন, এসব থানা, ফাঁড়ি বা ডিভিশনের কার্যক্রমগুলো তাদের যে নিয়মিত যে কাজ সেগুলো পরিদর্শন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রায়শই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসব স্থাপনা পরিদর্শন করেন এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তো গত শুক্রবার দিন একইভাবে মোহাম্মদপুর থানায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস যান এবং সেখানে গিয়ে ফোর্স এবং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং এক পর্যায়ে আমাদের কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকেলবেলা মোহাম্মদপুর জোনাল এসপি এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস এবং ওই সময়ের ডিউটি অফিসার, এই তিনজনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে, এটা নিয়ে অন্য কোনো অপতথ্য ছড়ানোর বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। সেটা অবশ্যই ভালো দিক, কারণ এটা অনেকদিন পরে এমন একটা বিষয় দেখলাম। তো এই ধরনের কার্যক্রম কি আপনারা ডিএমপি সবগুলো থানাতে শুরু করেছেন এই ইন্সপেকশনের বিষয়ে? ইন্সপেকশন এটা একটা চলমান প্রক্রিয়া এবং আমাদের ফোর্স অফিসারদের সতর্ক রাখার জন্য তাদেরকে কাজে আরো বেশি মনোযোগী এবং আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আমাদের নিয়মিত কার্যক্রমগুলো চলমান থাকবে এবং এই ক্ষেত্রে এটাকে আমরা ইতিবাচক ভাবে আমরা দেখবো, যাতে করে আমাদের সদস্যরা সবসময় দায়িত্ব পালনে তৎপর এবং সতর্ক থাকে। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটা বিষয় এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, তাদেরকে অর্থ সহায়তাকারী, আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই প্রেক্ষিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রাজওয়ান ইসলাম ভুইয়া, গাজীপুর কাজী আজিমউদ্দিন কলেজ 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন, 46 নম্বর গ্যান্ডারি আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবি, যার বিরুদ্ধে এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, বাগেরহাট জেলা মংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সজীব কাজী এবং 8 হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী। আপনারা জানেন এই যে
ঝটিকা মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা, এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে। এবং রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে, পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এবং এই ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় প্রদান করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।